পশ্চিমবঙ্গে এটা সবচেয়ে বেশি, কারণ পশ্চিমবঙ্গ দিয়ে এই অনুপ্রবেশটা হয়েছে। মমতা ব্যানার্জির প্ল্যানটা ছিল অনেক আগেই এই ভোট যুদ্ধে জেতাটা তাদের কাছে বাঁচা মরার সঙ্গে সমান। এর জবাব কি তৃণমূল নেত্রী দেবেন? মমতা ব্যানার্জির এইটা মুশকিল হয়ে গেছে যে টোটাল যদি এসআইআর কমপ্লিট হয় তাহলে কিন্তু উনি ক্ষমতাচ্যুত হতে পারেন। কিন্তু ভারতীয় মুসলমানরাও এখন বুঝে গেছেন যে এই অনুপ্রবেশকারী গেলে তো আমাদের লাভ। এত চুরিতে মাস্টার, চুরির একটা অভূতপূর্ব ব্যাপার করেছিল, সারা পৃথিবীতে কোথাও নেই যে শিক্ষকদের চাকরি চুরি করে শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিল। পশ্চিমবঙ্গে উনি এবং ওনার দল ক্ষমতায় না থাকতে পারে তাহলে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের তৃণমূল দলটি একটি ইতিহাসে পরিণত হবে। এসআইআরে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআরটা তো 13 বারের আগে হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। মৃত এবং স্থানান্তরিত যে ভোটাররা, যাদের ভোটার কার্ডের সুবিধে নিয়ে শাসক দল এবং তাদের দলদাস প্রশাসন টোটাল ভোটিংটা এগুলোর দিত শাসক দলের পক্ষে, এটা কিন্তু মাইনাস হয়ে গেল। 56 লক্ষ বলে এই ধরনের ভোটারের নাম পাওয়া গেছে, ইলেকশন কমিশন অলরেডি স্টেটমেন্ট দিয়েছে। এরপরে কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 50 লাখ, কেউ বলছে আরো কম বা বেশি, সংখ্যা নিয়ে এখন বলা যাবে না। সেটা হচ্ছে বাংলাদেশের মাধ্যমে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে মায়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে পশ্চিমবঙ্গে বসতি স্থাপন করে এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরকম কিছু ভোটারের নাম হয়তো বিহার থেকে বাদ গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা সবচেয়ে বেশি, কারণ পশ্চিমবঙ্গ দিয়েই অনুপ্রবেশটা হয়েছে। আর পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলো, সেই মমতা ব্যানার্জি যাদের থেকে উত্তরাধিকার সূত্রে তার সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে পেয়েছেন, তা সেই সরকারের আমল থেকেই কিন্তু এই অনুপ্রবেশগুলো শুরু হয়। আর একটা কথা তুমি মনে রাখবে, এই অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে মমতা ব্যানার্জির প্ল্যানটা ছিল অনেক আগেই তৃণমূল সরকারের। তারা পশ্চিমবঙ্গের তথাকথিত ভোট যুদ্ধে বরাবর জিতে যাবে এবং বংশ পরম্পরায় তিনি রাজত্ব করবেন। সে কারণেই কিন্তু উনি সিএ করতে দেননি, এবং ওনার সহযোগী সেই কমিউনিস্ট দল, যারা এখন ওনারই পদলেহনকারী হয়ে টিকে আছে। তো কেন দেননি? তার কারণ হচ্ছে যে ছিন্নমূল উদ্বাস্তুরা তাদের ধর্মীয় কারণে প্রতিবেশী দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, সেই হিন্দু এবং ইসলামী মানুষদের জন্য সিএতে নাগরিকত্ব দেওয়ার যে রাইটটা, উনি ওটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছেন। কারণ উনি চেয়েছিলেন যে এই উদ্বাস্তু পরিবারগুলোর সঙ্গে ওনার অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মানুষজন এসে এখানে যাতে ওনার ভোট ব্যাংকটাকে স্ফীত করে। আবার এখানে দেখো, উনি যখন আটকানোর প্রচুর চেষ্টা করলেন কিন্তু পারলেন না। উনি নিজেই তো এসআইআর এর ফর্ম নিয়েছেন এবং ফিল আপ করতে উনি ওনার দলের নেতারা বাধ্য, না হলে নাম কাটা যাবে, তারা তো এমনিতেই ভোটে দাঁড়াতে পারবে না। কাজে ওসব হবে না। ওনারা অনেক হাইপ তোলার চেষ্টা করছেন। আর পশ্চিমবঙ্গের একটা ডিফারেন্স আছে ভোটে। পশ্চিমবঙ্গে কিন্তু যে ভোট হিংসা এত হয়, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে শাসক দলের একমাত্র জীবিকা হচ্ছে ক্ষমতা করায়ত্ত করে তার মাধ্যমে দুর্নীতির একটা গণতন্ত্রীকরণ করে নিজেদের মধ্যে ওই টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে জীবন ধারণ করা। সুতরাং এই ভোট যুদ্ধে জেতাটা তাদের কাছে বাঁচা মরার সঙ্গে সমান। এবং যেভাবে আন্দোলনের নামে বিশেষ কিছু ন্যারেটিভ তৈরি করে মানুষকে খেপিয়ে তোলা হয়েছে, যেটা সেই বাম আমল থেকে, সেই 1966-65 আন্দোলন থেকে আমি দেখেছি, সেই জায়গাগুলোতে ভারতবর্ষের সাধারণ মানুষের চরিত্র থেকে পশ্চিমবঙ্গের
মানুষের চরিত্র কিন্তু আলাদা। তারা এতে নেচে উঠে নিজেদের সর্বনাশ করেছেন, অনেক এক্সাম্পল আছে। তো এখনো কিন্তু তারা সেই চেষ্টা করছে। দেখো, গতকালের খবর আমি আনন্দবাজারে দেখলাম যে সন্দেশখালিতে তৃণমূলের একজন বিএলএকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। অবশ্য তার কিছু হবে না, কারণ প্রশাসন তো তাদের সঙ্গেই আছে, ইলেকশন কমিশনের অর্ডারে। উনি বিএলওকে নাম, যে নামগুলো বাদ দেওয়ার কথা সেই নাম বাদ দিতে বাধা দিচ্ছিলেন। কেন করছিলেন? এর জবাব কি তৃণমূল নেত্রী দেবেন? তিনি প্রথম থেকেই বলছেন একজন মানুষেরও নাম কাটতে দেব না। তিনি কোথার থেকে এসছেন? তিনি কি চান? এবং দেখো, একটা আমি প্রাইভেটে বলি যে আমার ড্রাইভার একটি ইসলামী মানুষ, সে পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনা একটি জায়গা থেকে এসছে। সে বলে, স্যার একটা আমাদের ওখানে বাংলাদেশি থাকতে পারবে না, দেব না। আচ্ছা ভাবুন তো, ওরা এত দিন ধরে এখানে ঢুকে আমাদের দেশের রসদ, আমাদের যে পাওনা তার মধ্যে ভাগ বসাচ্ছে। এ তো ধরা পড়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন বাংলাদেশি নাগরিকরা। এই কয়েকদিন আগে আমার মানে পুত্রসম একজন এবিপি আনন্দবাজার অনলাইনের জার্নালিস্ট, খুব ভালো কাজ করছে, ঈশানদেব চট্টোপাধ্যায়, ও একটা ভালো ইন্টারভিউ নিয়েছে এবং সেই ইন্টারভিউটা কিন্তু সেরকম দাম পেয়েছে কিনা জানি না। এটা যদি বিদেশের কোনো জার্নালে বেরোতো, ইংরেজি জার্নালে, তাহলে এটা নিয়ে কিন্তু সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে যেত। আমার যতদূর মনে হয় ওই প্রথম এটা বের করেছে সে ওই হাকিমপুর দিয়ে যেসব মানে বাংলাদেশি পরিবারকে বিএসএফ বের করে দেওয়ার মানে বের করে দিচ্ছে, তাদের এসআইআর এর কারণেই তারা ধরা পড়ে যাচ্ছে, সেখানে রুকনুজ্জামান রনি বলে একটি ছেলের ইন্টারভিউ নিয়েছে এবং সে নিজে স্বীকার করেছে যে সাতক্ষীরা জেলার আর কি শ্যামনগর গ্রামের সে বাসিন্দা। সে পরিবার নিয়ে এখানে এসেছিল এবং সে প্রথমে 5,000 টাকা জনপ্রতি দালাল দিয়ে ঢোকে এখানে, এবং এখানে সে 20,000 টাকা খরচা করে আধার কার্ড বানায়। তারপরে বিভিন্ন রকম খরচাপাতি করতে হয়, তাতে তার প্যান কার্ড, ভোটার কার্ড সবই হয়ে। পশ্চিমবঙ্গের প্রশাসন এবং তৃণমূল সমর্থক তারা ভারত বিরোধিতায় নেমেছে। এবং আমি বহু আগে বলেছিলাম এবং বিভিন্ন জায়গায় জানিয়েছিলাম যে কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এবং দেখো একটা জিনিস কি, মানে আমাদের মাননীয় গৃহমন্ত্রী দেশের, তিনিও বলেছেন যে আপনারা কি এটা চান যে ভারতবর্ষে কারা শাসন করবে, রাজ্যে কারা শাসন করবে, কারা নীতি প্রণয়ন করবে, তারা ভারতীয় না হয়ে তাদের কন্ট্রোলটা থাকবে বিদেশি নাগরিকদের হাতে? পৃথিবীর কোনো জায়গায় এই জিনিস নেই। অদ্ভুতভাবে দেখো, মমতা ব্যানার্জি এবং তার সহযোগী এই ইন্ডি জোটের পিন্ডি চটকানো কমিউনিস্টরা, যাদের একমাত্র অস্তিত্ব হচ্ছে মিডিয়াতে, তো তারা বলছে মানুষ। আমার বক্তব্য হচ্ছে এই কমিউনিস্ট নেতারা কেউ ইয়েতে যাক না, ইউরোপের কান্ট্রিগুলোতে বা আমেরিকাতে গিয়ে ভোটার হয়ে যাক না, আমরা এখানে এসেছি কাজ করে খাবো, ঘাড় ধাক্কা দিয়ে বের করতে। ওরা কিন্তু খুব ভালো করেই জানে এটা। মমতা ব্যানার্জির এইটা মুশকিল হয়ে গেছে যে টোটাল যদি এসআইআর কমপ্লিট হয় তাহলে কিন্তু উনি ক্ষমতাচ্যুত হতে বাধ্য। 1 নম্বর কারণ হচ্ছে ওনার যে হাতগুলো ভোট করাবে তাদের একটা বড় অংশ থাকছে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে উনি কিন্তু খুব বাধাও দিতে পারছেন না। কেন বাধা দিতে পারছেন না? প্রথমত এটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া, বাধা উনি কি করে দেবেন? মামলা করে অনেক কিছু চেষ্টা করেছিলেন। কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মে মাসের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু কোনো 356, 355 ইত্যাদির দরকার হয় না, অটোমেটিক্যালি ওনার মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে। এবং
রাজ্যপালের তত্ত্বাবধানে ইলেকশনটা হবে, রাজ্যপালের অফিসের তত্ত্বাবধানে, সেটাই আমাদের সংবিধান বলছে। এখানে হ্যাঁ, রাজ্যপাল ইচ্ছে করলে ওনাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ডাকতে পারেন, কিন্তু রাজ্যপালের সঙ্গে উনি এবং ওনার দলবল যে সম্পর্ক বাঁধিয়েছেন, মনে হয় না যে রাজ্যপাল ওনাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ডাকবেন। এটা ওনার আরেকটা সমস্যা হয়ে গেছে। এরপরে সবচেয়ে বড় যে চালটা উনি এখন খেলছেন, উনি বুঝতে পারছেন যে কোনো আইনের দিক থেকে কিছু করতে পারবেন না, জনসাধারণকে খেপানোর চেষ্টা করলেন। একটা হিন্দু মুসলমান রব তুললেন, বাঙালি রব তুললেন। উনি বললেন যে বাঙালিদের অসম থেকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ওপেন স্টেটমেন্ট দিয়েছেন যে এই সব মিথ্যাচার বন্ধ করুন। আর অসমে বাঙালি একজন হিন্দু আমার ডিটেনশন ক্যাম্পে নেই, এবং এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ অসমে সিএএ হয়েছে, ত্রিপুরাতে সিএএ হয়েছে, পশ্চিমবঙ্গে হয়নি। কার জন্য হয়নি আমরা সবাই জানি। সুতরাং কোনো হিন্দু নামে কোনো মানুষ ধরা পড়তে পারবে না যদি সে কোনো ইসলামী অনুপ্রবেশকারী হয়ে জাল নাম ব্যবহার করে। এটা তো জালিয়াতি, সেটা তো ভিন্ন প্রশ্ন। কিন্তু কোনো হিন্দু মানুষ কিন্তু ওখানে ডিটেনশন ক্যাম্পে নেই। উনি মিথ্যাচার করছেন। উনি এখানে আপ্রাণ চেষ্টা করলেন হিন্দু মুসলমান একটা ডিসহারমনি, একটা টেনশন ক্রিয়েট করতে। কিন্তু ভারতীয় মুসলমানরাও এখন বুঝে গেছেন যে এই অনুপ্রবেশকারী গেলে তো আমাদের লাভ। ওরা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার খেয়ে নিচ্ছে, ওরা আমাদের কর্মসংস্থানের জায়গায় ঢুকে পড়ছে এবং আমাদেরকে হাঁটিয়ে দিচ্ছে, আমাদের রিসোর্স ভাগ হয়ে যাচ্ছে। সেই জন্য তারাও কিন্তু ইন্টারেস্টেড নয়। তারাও কিন্তু পুরো দমে সকলেই তাদের এসআইআর ফর্ম ফিল আপ করছে। এটা মমতা ব্যানার্জির পক্ষে একটা মারাত্মক আঘাত। তারপরে উনি যেটা করলেন এখন, সেটা হচ্ছে খুব কায়দা করে উনি বিএলওদের দিয়ে খেপাতে লাগলেন। বিএলওদের টাকা যেটা নির্বাচন কমিশন দিচ্ছে সেটা ঠিক মতো ডিসবার্সমেন্ট হয় না। এত চুরিতে মাস্টার, চুরির একটা অভূতপূর্ব ব্যাপার করেছিল, সারা পৃথিবীতে কোথাও নেই যে শিক্ষকদের চাকরি চুরি করে শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিল। তো এরা এটা করলেও ধরা পড়ে যাবে, কারণ যেই মুহূর্তে ডিজিটালাইজড হবে 2002 আর 2025-কে যখনই মেলানো যাবে, এই ডিসক্রিপেন্সিগুলো কিন্তু ধরা পড়ে যায়। আমি এই প্রশাসনের, আমি চিফ সেক্রেটারির সঙ্গেও কাজ করেছি, বর্তমান যে চিফ সেক্রেটারি মনোজ পন্ড, আরও অনেক একাধিক সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গেও কাজ করেছি। আমি জানি এদের বিদ্যা বুদ্ধির দৌড়। আর তৃণমূলের মানুষজনের বিদ্যা বুদ্ধি, সে তো তার নেত্রী বা তার উত্তরসূরির কথাবার্তা শুনলেই বোঝা যায়। তো এই জায়গা থেকে উনি কিন্তু প্রচণ্ড রাজনৈতিক এবং অস্তিত্ব সংকটে পড়েছেন। কারণ উনি খুব ভালো করেই জানেন যে যদি পশ্চিমবঙ্গে উনি এবং ওনার দল ক্ষমতায় না থাকতে পারে, তাহলে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের তৃণমূল দলটি একটি ইতিহাসে পরিণত হবে। তাদের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ পুরো দলটার বন্ডিং হচ্ছে করাপশন, এবং সেই করাপশনটা একমাত্র সম্ভব যে এক্সচেকারকে কন্ট্রোল করতে, এবং সরকারি এক্সচেকারকে কন্ট্রোল করতে গেলে তাকে ক্ষমতায় থাকতে হবে। সেটা তো সম্ভব না। কালের নিয়মে তো এগুলো পরিবর্তন হবেই। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অলরেডি ঠিক করে ফেলেছেন যে তারা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে রাখবেন না। তৃণমূল দলটার সঙ্গে যেহেতু মানে দেশাত্মবোধের কোনো ব্যাপার নেই, সেই বোধটাই এদের নেই, আত্মবোধ ছাড়া এদের আর কিছু নেই। সুতরাং তারা এই জায়গাটাকে ওভারলুক করেছিল, এবং এটাও খুব ক্লিয়ার যে যদি এই অনুপ্রবেশকারীরা যদি মেজরিটি হয়ে গিয়ে বা মেজরিটির কাছাকাছি গিয়ে যদি মানে ক্ষমতা করায়ত্ত করতে চায়, তাহলে প্রথম বলি হবে মমতা ব্যানার্জি এবং তার পরিবার। সেটাই বিভিন্ন ইতিহাস তাই বলছে। ওনার তো এখন মুশকিল হয়ে গেছে যে উনি এসআইআর না পারছেন আটকাতে, না পারছেন এসআইআর করতে দিতে। দুদিক থেকেই উনি মরবেন, এরকম একটা অদ্ভুত সংকটে উনি পড়েছেন, যেই জন্য উনি কিছুতেই
আমাদের পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে কোনো রকম বাঙালি অবাঙালি বা হিন্দু মুসলমান ডিসহারমনি করার চেষ্টা করতে পারছেন না। আর যে বিরোধীদের কথা বললে, পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জি এবং তার সহযোগী কিছু দলবল আছে, ইন্ডি জোটের পিন্ডি চটকানো, এছাড়া আর যে আছে একমাত্র বিজেপি। এখন বিজেপি ন্যাচারালি এসআইআর প্রসেসটাকে ভালো সাকসেস পেয়েছে। আর এটা তো ভারতবর্ষের বললামই তো যে মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে আপনারা কি চান যে আপনারা কাকে, কোন দলকে, কোন মানুষকে আপনাদের শাসনকর্তা হিসেবে চয়েস করবেন তারা বিদেশি নাগরিকরা ঠিক করে দেবে, আপনারা নন। এটা খুব স্বাভাবিক কথা। এর তো কোনো জবাব মমতা ব্যানার্জির কাছে নেই। সেই জন্য উনি কৌশল করে বিএলওদের দিয়ে গোলমাল পাকানো, আবার ওখানেও কিন্তু মুশকিল আছে। মুশকিলটা কোথায়? ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি কমপ্লিট না হয় তখন তো মেতে ইলেকশন কমপ্লিট করা যাবে না। পশ্চিমবঙ্গে তো 7টা 8টা ইয়েতে তোমার পর্যায়ে ইলেকশন হয়, এবং উনি এইটা কিন্তু ভালো করে জানেন। মেয়ের খুব সম্ভবত বোধহয় 5 তারিখ না কত, 4 তারিখ না 5 তারিখের পরে উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এবং উনি মুখ্যমন্ত্রী না থাকলে তৃণমূল কোনোদিন জিততে পারবে না। শহরাঞ্চলের মানুষ কিন্তু গ্রামাঞ্চলের মানুষের থেকে অনেক দুর্বুদ্ধিযুক্ত বেশি, মানে বুদ্ধি আমি বলবো না, দুর্বুদ্ধিযুক্ত বেশি। তারা অনেক রকম ভাবে তৃণমূলের যে দুর্নীতি তার লভ্যাংশের ভাগ যারা পাচ্ছেন তারা অনেক রকমভাবে নিজেদের মতো করে প্রচার করার চেষ্টা করছেন। তাদের জনসমর্থনের কোনো ব্যাপার নেই, কিন্তু গ্রামাঞ্চলের মানুষদের প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। এই যে এসআইআর প্রক্রিয়া যেভাবে করা হচ্ছে সেই জায়গার সঙ্গে তাদের মানে রুজি রোজগারের একটা প্রশ্ন আছে, যে মানে খেতে কাজ করতে যাচ্ছেন, এই যাচ্ছেন, সময়ের ব্যাপার আছে, এবং কিছু কিছু টেকনিক্যাল সাইডে জ্ঞানের অভাবে তারা ভুল টুল করতে পারে। কিন্তু সেখানেও প্রসেস আছে, যে ভুল করলে সেখানে কেটে ঠিক করে দেবেন, এবং বিএলওদের সেটা দায়িত্ব। একটাই উদ্দেশ্যে করা হয়েছিল যাতে তৃণমূলের লোকজন বিএলএরা গিয়ে তাদের মতো করে ফর্মটা ফিল আপ করে দেয়। এখানে প্রবলেমটা তোমাকে বলি, এদেরকে তো তারা কন্ট্রোল করতো তৃণমূলের ভোটার হিসেবে। তো এই লোকগুলো যখন পারবে না, ভুলভাল হবে, অটোমেটিক্যালি তাদের নাম বাদ যাবে, তাদেরকে কল করা হবে, তারা যখন যাবে তারা যে ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্টের সঙ্গে এটা মিলবে না, তাহলে তো অটোমেটিক্যালি তাদের নামটা কাটা যাবে। এইভাবে মমতা ব্যানার্জি এবং তার দলবল চাইছে একটা অ্যানার্কি হোক। এটা যদি হয় তাহলে এসআইআর কমপ্লিট হলো না, আর এসআইআর কমপ্লিট না হলে ভোট ডিক্লেয়ার হবে না, সেটা তো জ্ঞানেশ কুমারজি প্রথমেই বলে দিয়েছেন। তা পশ্চিমবঙ্গে তো ডেডলাইন আছে মে 4 বা 5, তার মধ্যে মমতা ব্যানার্জিকে জিতে মুখ্যমন্ত্রী হতে হবে। সেই সময়টা যদি নির্বাচন কমিশন না পায়, মুখ্যমন্ত্রী উনি থাকবেন না, অন্য লোক থাকবেন, বা রাজ্যপালের মাধ্যমে হবে। এর আগে সাংসদ দেখেছি খুনের দায়ে জেল খাটছেন, তো আমি এই ধরনের সাংসদদের নাম মুখে আনতে চাই না। তোমাকে শুধু একটা কথা বলে দিই, যে উনি একটি অশিক্ষিত মূর্খ। তিনি যত বড় যেখানকার লয়ার হন, আমি বলছি অশিক্ষিত মূর্খ। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে স্টেপ নিন, কারণ উনি লেখাপড়া যে জানেন না। কোনোদিন একজন লয়ার যদি বলো, আমাদের আর্টিকেল 361 ভারতীয় সংবিধানের, সেই অনুযায়ী পরিষ্কার লেখা আছে যে কোনো সিটিং রাজ্যপালের বিরুদ্ধে বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কখনো এফআইআর করা যায় না। যে পুলিশ অফিসার এফআইআর করবে তারও কিন্তু সাসপেনশন ফলোড বাই ডিসমিসাল ছাড়া অন্য কোনো পানিশমেন্ট হওয়ার সুযোগ নেই। এখন এফআইআরটা সত্যি হয়েছে কিনা, পুলিশ কি করেছে না করেছে, দেখো মিডিয়া তো অনেক কিছুই বলে, উনি এটা বলেছেন কিনা তাও জানি না, কারণ মিডিয়া যে পশ্চিমবঙ্গের অত্যন্ত একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে এই চটি চাটতে চাটতে, সেটা তো মানে এটা সর্বজন স্বীকৃত।